এটা কোনখানকার হোটেল। গ্যাংটকে যাওয়ার সময় জোরথাং বলে একটা জায়গা পড়ে। অ্যাট লাস্ট একটা হোটেলে গেলাম, সেখানে গিয়ে আমরা বললাম যে এরকম আমরা কোথাও জায়গা পাচ্ছি না। তখন ও বলছে, দেখুন আপনাকে তো আমি চিনি, কিন্তু আমাদের এই হোটেলে একটাই রুম আছে যেটা কিন্তু সবাই বলে হন্টেড। আমি চাদর পাতলাম, ঝেড়ে ঝুড়ে সব ঠিকঠাক করলাম। আমি হঠাৎ তাকিয়ে দেখি আমি সুটকেসটা যেখানে রেখেছিলাম সেইখানে কিন্তু নেই সুটকেসটা এগিয়ে গেছে। ওই রুমটাতে ঢোকার পর থেকে শরীরটা ভীষণ ভারী ভারী লাগছে আমার। রুমে যখন তালাটা খুলে ভিতরে ঢুকলাম, একবারে চক করে একটা ঠান্ডা আওয়াজ ঢোকা। দুপুরবেলা শুয়েছি, ভারী বুট পরে হাঁটলে যেরকম আওয়াজ হয় ওইরকম খাট 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 করে আওয়াজ হচ্ছে। মানে আমি একা নেই, আমার এই ফিল হচ্ছে আমি একা নেই, আমার সাথে কেউ আছে, আমার হাজব্যান্ড আছে, মেয়ে আছে, প্লাস আরও কেউ আছে। দেখছি ওর বেডটা প্লাস আমাদের বেডটা ঝকঝক করে নড়ছে। মিষ্টির মাছটা মুখে দিতে গিয়ে দেখছি রীতিমতো পচা এবং উপরে গ্রিন গ্রিন একটা লেয়ার এসে গেছে। কে ওখানে? নমস্কার, রিয়েল টক উইথ শ্রেয়াতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি মূলত অ্যাজ এ স্টোরি টেলার হয়তো কিছু মানুষের কাছে পরিচিতি লাভ করেছি, কিন্তু দিস ইজ ফার্স্ট টাইম আই এম কামিং আপ উইথ মাই পডকাস্ট চ্যানেল। তো এটা আমার জন্য একদম একটা ভেরি নিউ এক্সপিরিয়েন্স। তবে সাহস তো কুলোচ্ছিল না, তাই আজকে আমার সঙ্গে যাকে আমি নিয়ে চলে এসেছি সে একজন দুর্ধর্ষ মোটিভেশন আমার জন্য। গোয়িং টু বি 70, আমার সঙ্গে রয়েছে মিতা সেনগুপ্ত। এর আগে আন্টি আমাকে অ্যাজ এ সাবস্ক্রাইবার প্রথম পরিচিতি তোমার সাথে, তাই তো আন্টি? হ্যালো, প্রথমত হচ্ছে ওয়েলকাম টু মাই শো। কেমন লাগছে এই প্রথমবার তোমার সাথে আমার সামনাসামনি দেখা হলো? আগে বহুবার ফোনে কথা হয়েছে, কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, আর আমি সত্যিই আপ্লুত যে তুই আমাকে এতখানি ওই দিয়েছিস, আর দর্শকরাও যে আমাকে মানে যা আমি স্টোরি পাঠিয়েছি ভীষণভাবে অ্যাপ্রিশিয়েটেড হয়েছিল। হ্যাঁ, সেইটাই আমার কাছে পরম পাওয়া। একদম। আর আজকে আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। আমরাও তোমাকে পেয়ে ভীষণ আপ্লুত। প্রথমত বলি যে তুমি আমাকে এর আগে যতগুলো ঘটনা পাঠিয়েছো, আমাকে যদি নতুন কোনো দর্শক বন্ধু দেখে তাহলে অবভিয়াসলি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, তারা চাইলে শুনতেই পারে তোমার বাকি স্টোরিগুলো। যাই হোক, তো সেগুলো তো অলরেডি মানুষের মধ্যে অনেকটাই ফেমাস, সবার ভীষণ ভালো লেগেছিল। এবং আজকে এই প্রথমবার আমার সৌভাগ্য যে আমি সামনাসামনি তোমার সাথে বসে ইন্টারাক্ট করছি, সামনাসামনি তোমার কাছ থেকে ঘটনা শুনবো, তাই তো? আচ্ছা, একটু বলে নিই যে আমার ড্রেসটা আজকে স্পন্সর করেছে সঞ্চিতা রক্ষিত। এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে ওনার কাছে এক্সক্লুসিভ এথনিক অ্যান্ড ওয়েস্টার্ন কালেকশন রয়েছে, কালেক্ট করে নিতে পারেন। ওকে, সো আন্টি আজকে আমি কি গল্প শুনবো? প্রথমে বলো আজকে কি ঘটনা শোনাচ্ছো? আজকে আমি তো নানা ধরনেরই গল্প বলেছি সবসময়। আজকে যেটা বলবো সেটা একটু অন্য ধরনের, একটা হোটেলের এক্সপিরিয়েন্স আমার, সেই গল্পটা বলবো। আচ্ছা, তোমার নিজস্ব এক্সপিরিয়েন্স? আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, আচ্ছা, চোখের সামনে দেখা। দুর্দান্ত। হ্যাঁ। এমনিতেই আমি একটু ট্র্যাডিশনাল গল্প, যেটা গ্রাম বাংলার পুরনো ভূতের গল্প, হোটেল, হসপিটাল, এগুলো যথেষ্ট আমাদের মনে হয় যে থ্রিলিং, আরও বেশি থ্রিলিং লাগে। তো চলো, আমি ভীষণ এক্সাইটেড এবং আমি জানি যে আমার দর্শক বন্ধুরাও প্রচণ্ড এক্সাইটেড। তো শুরু করো। আচ্ছা, আমার বিয়ে হয়ে আমি যাই লখনৌতে 38 ইয়ার্স ছিলাম, এবং আমার হাজব্যান্ডের ট্যুরিং জব ছিল। ওনাকে মানে বোধহয় মাসের মধ্যে 3 দিন কি 4 দিন বাড়িতে থাকতেন, তারপরে নানা জায়গায় ওনাকে ট্যুর করতে হতো, এবং ট্রান্সফারেবল জব ছিল। আমরা এক শহরে বেশি দিন থাকিনি, আমার অল ওভার ইন্ডিয়াতে আমাদের ঘুরতে হয়েছে। তো একবার কি হলো, ওই 3-4 দিনের জন্য যখন আসতেন, ওরকম এসছেন, এসে কথায় কথায় আমার রাত্রিরে বলছে, শোনো আমি কালকে সকালেই বেরিয়ে যাব। আমি কোথায় যাবে? বলে গ্যাংটক। আমি বললাম এইবার আমি ছাড়ছি না, আমি যাব গ্যাংটকে। তখন বলছি কি পাগল নাকি তুমি, আমি ওখানে কাজে যাব 3-4 দিনের জন্য। না, আমাদের 3-4 দিনটা বাড়াও, আমি অনেক বোর হয়ে গেছি সংসার করে করে, এবার আমি যাব। আচ্ছা, একটা প্রশ্ন করব, রাগ হ্যাঁ, করবে না তো? না, আবার যদিও তুমি অনেকটাই বড়, কিন্তু ইউ আর স্মার্ট এনাফ টু হ্যান্ডেল। মানে আমার দেখা এই জেনজিদের সাথে একদম পায়ে পা মিলিয়ে চলতে পারার মতন যে একটা গাটস লাগে, তো সেটা এই 70তেও তোমার মধ্যে একদম ফুলফিল আছে। তো তোমার কি আঙ্কেলের সাথে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? মানে আমাদের জানতে ইচ্ছা করছে। বলবো দুটোই। আচ্ছা, কারণ ওয়ান সাইডেড লাভ।
ওয়ান সাইডেড লাভ, হ্যাঁ, ও মাই গড, কার তরফ থেকে ছিল? অ্যাকচুয়ালি আমার সম্বন্ধে এসেছিল, আমার হাইট হচ্ছে 5'4", ওকে এবং আঙ্কেলের হাইট হচ্ছে 5'4.5". ওকে, তো আমি দেখা মাত্রই ক্যান্সেল করেছি। আমাকে যখন দেখতে এসেছিলেন তখনই আমি ক্যান্সেল করেছি। আমি বললাম আমি গাঁঠু ছেলে একদম পছন্দ করি না। এই বাবা, আমি This is কিছুতেই not done. করব না। আচ্ছা, তখন মা খুব ওনার কাছে মানে এই করলেন যে দেখুন, যার সাথে আমি বিয়ে দেব সেই যদি রাজি না থাকে তাহলে তোমার লাইফটাও বরবাদ হবে, কাজেই কিছু মনে করো না। তা ওনার মাকে বলল যে আপনারা অন্য জায়গায় দেখুন। তো ওরা তো ঠিক আছে, মিষ্টি টিষ্টি খেয়ে চলে গেল। ওকে, আর যখন ওরা মিষ্টি খাচ্ছে আমার খুব রাগ হচ্ছিল এই বাবা, যে বিয়ে তো করবো না, এতগুলো মিষ্টি খেয়ে যাচ্ছে। তারপরে প্রায় ওখান থেকে চিঠি আসতে লাগলো। আচ্ছা, তারপরে আমার নামে চিঠি আসতে লাগলো। আমার মধ্যে কি কম আছে যে আপনি এরকম রিজেক্ট করে ও দিলেন। মাই গড, মানে তারপরে আঙ্কেল তোমাকে পার্সোনালি চিঠি পাঠাতেন? পার্সোনালি চিঠি পাঠিয়েছে, কারণ অ্যাড্রেস তো ছিলই ওদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এবার যত চিঠি আসতো আমি ছিঁড়ে ফেলে দিতাম, মানে করবো না তো করবো না। একবার শত সাধের হিল জুতো, সেটা আমাকে পড়া ছেড়ে দিতে হবে, আমি কখনো করবো না। আচ্ছা, মানে তোমার একটু হাইটের ফ্যাসিনেশনটা ছিল? ভীষণ। আমার হচ্ছে ছেলেরা হবে ডার্ক, হ্যান্ডসাম, টল এরকম, আর ও হচ্ছে ফ্যাট ফ্যাটে ফর্সা। মুখখানা খুবই সুন্দর ছিল কিন্তু ফ্যাট ফ্যাটে ফর্সা আর শর্ট। তারপরে আমি নাকচ করার পরে কলকাতারই একটি ছেলে লখনৌতে যায়। তখন ওই নকশালাইট পিরিয়ড চলছিল 70s-এর ইয়েতে। ও যায়, ওর ওখানে পিসি থাকতে। ওকে, তো ওর সাথে আমার হাজব্যান্ডের খুব বন্ধুত্ব হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, ওর বাড়ি ছিল কলকাতায়, ওর নাম ছিল কুমার। বললো কুমার তুই তো যাচ্ছিস কলকাতায়, তুই জানা গিয়ে ওর মার সাথে একবার মানে দেখা কর। কাকু তখন তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে কাউকে করবে না করবে কোনো না। এখন মতে? ওনার যা চাহিদা ছিল তার সাথে হুবহু মিলে গেছে আমার চেহারা। ওনার ছিল লং হেয়ার, বড় বড় চোখ হবে, সুন্দর ফিগার হবে। তুমি তো এখনো পর্যন্ত প্রচন্ড গ্রেসফুল, মানে আমি নিজেই তোমার সামনে বসে ইনফিনিটি কমপ্লেক্সে ঘুরছি। যাই হোক, তুমি মানে দুর্দান্ত দুর্দান্ত। এনিওয়েজ, তো আমি ভীষণ চুজি বরাবর। তারপরে ওই ছেলেটা আমাকে বললো এরকম আমি লখনৌ থেকে এসেছি, আপনি কি কিছুক্ষণের জন্য আমাকে একটা রেস্টুরেন্টে আমার সঙ্গে স্পেন্ড করতে পারবেন, আমার কিছু হাউ কথা আছে। রোম্যান্টিক! মানে তখনকার দিনেও ছেলেরা এত হ্যাঁ। রোম্যান্টিক ছিল, তাহলে আমাদের এখনকার বরগুলো এরকম খিটখিটে কেন হয়ে উঠেছে বুঝতে পারছি না। হাউ রোম্যান্টিক! তারপর? তারপরে আমি মনে মনে বললাম চলো, আমি 4টে যখন বাজে কথা বলবো তখন খুব ভালো লাগবে। তো যাই হোক, যতই হোক একটা অন্য ছেলে, সে তো কিছু করেনি। বলছে মাকে, বললো, মা বললো যাও দেখো কি বলে। গেলাম, ও সোজা আমার হাত দুটো ধরে বললো প্লিজ মিতা, এরম করো না, ও মরে যাবে, ওর কত সম্বন্ধ আসছে, কোনোটাতেই ও রাজি হচ্ছে না। বলছে ওখানে বিয়ে হলে আমি করবো, নাহলে আমি করবো না। এইরকম ভালোবাসা তো ছাড়াই যায় না, বুঝেছি। হ্যাঁ, তারপরে আমি কি করব, আমি না মানে স্পিচলেস হয়ে গেছি। একদম। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তখন আমার কষ্টও লাগছে যে আরে বেচারা এরকম করছে। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে মা বললো কী রে, কী মনে হলো তোর? আমি বলছি ঠিক আছে দেখো। 1 বছর পরে আমাদের বিয়েটা হয়। সো লাকি ইউ আর। এরকম হ্যাঁ। নিখাত ভালোবাসা কি আর পাওয়া যায়? তবে ওইটা বলে না যে বিধির লিখন না হয় খণ্ডন, তো তোমার ওটা ডেস্টিনি ছিল। একদম তাই। আর ও সব থেকে বড় কথা কি জানিস শ্রেয়া, ওর যে ভালোবাসা সেটা একদম অন্যরকম ছিল। ও যে আমাকে সারাক্ষণ কোথায় গেল সেই সব না, মানে চোখ দিয়ে খুঁজতো আমাকে। বিশ্বাস, সত্যি আজকে আর ডেটে দাঁড়িয়ে বিশ্বাস মানে এটা একটা প্রচণ্ড। ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয়। আজকে যে এই চারিদিকে আমরা তো ডিভোর্স দেখছি, চারিদিকে এত শুধু ছেড়ে যাওয়ার গল্প, তো তার মাঝখানে তোমাদের এই সুইট লাভ স্টোরিটা আমার মনে হয় অনেককেই ভীষণ ইন্সপায়ার করবে। কিন্তু জানিস যে ও এতটা আমার উপর ফেথ ছিল। আমি বরাবরই তো ভীষণ সোশ্যাল। আমি ওখানকার মহিলা সমিতি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। আচ্ছা, আমাদের ফিরতে 11টা 11:30 হয়ে যেত। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম ছিল 9টার মধ্যে সব খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এই যে এত রাত্রিরে আমি ফিরতাম, কোনো দিন একটা কোশ্চেন করেনি যে তোমার এত দেরি হলো ঠিক। কেন। এই বিশ্বাস, এই ভরসা, ভীষণ। এটা ছাড়া কখনোই কোনো দাম্পত্য জীবন সুখে হতে পারে না। ঠিক, একদম ঠিক। তো একদিন একটু মুখ কাছামাছি করে বললো তুমি একটু আগে আসলে, আমি তো থাকি না এখানে, আমি মিস করি, তুমি অনেক দেরি করে আসলে আমার খারাপ লাগে।
এইটুকু। কোনো দিন মানে তার জন্য রাগারাগি বা কিছু, সেসব কিছু না। ভেরি সাপোর্টিভ। সো সাচ আ সুইট লাভ স্টোরি। আমরা একটা ফাঁকে লাভ স্টোরিও পেয়ে গেলাম, সুন্দর মিষ্টি। আর আমার মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্টও ছিল, কারণ আমাদের অনেককেই হয়তো এখনকার দিনে এটা ইন্সপায়ার করবে, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের পথটা দেখে যদি আমরা সেটাকে পাথেয় বানিয়ে আগে চলতে পারি, তো সেটা একটা ব্লেসিংস আমাদের জন্য। এনিওয়েজ, এবার যাবো ভূতের গল্পে। তো আঙ্কেলের সাথে সেই ভূতের গল্পের হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা শুনি। তারপরে ও বললো ঠিক আছে আমি যদি টিকিট পাই, আমার কোনো, তখন তো কথায় কথায় ফ্লাইটটা ব্যাপারটা ছিল না, তখন বেশিরভাগই ট্রেনেই যাতায়াত হতো। তো যেহেতু আমার শ্বশুরমশাই রেলওয়েতে ছিলেন, উনি ওয়ারলেস ডিপার্টমেন্টে ছিলেন, ওনাকে বলে মানে 2.5খানা টিকিট করা হলো। মিষ্টি তখন ক্লাস 2তে পড়ে। তার মধ্যে বলে রাখি, আমাদের তিনজনেরই অদম্য সাহস ছিল। ওইটুকু যে ক্লাস 2তে পড়া মেয়ে, ওকে কেউ যদি ভয় দেখাতো, ওই এক ভূত আসছে, কই দেখি দেখি, ও দৌড়ে যেত। ওকে ভূতের ভয় কখনো দেখানো যেত না। আচ্ছা, মানে তোমরা কোনো সময়তে এই কুসংস্কার বা এই ভূতের ভয় এইসবে কখনোই বিশ্বাসী আমি ছিলে না? বিশ্বাস করতাম না। আমি একমাত্র ভয় পাই মানুষকে। মানুষকে আমি ভীষণ ভয় পাই, কারণ বিট্রে করতে 2 মিনিটও 2 মিনিটও সময় সময় লাগে না। লাগে না, একদম। তো যাই হোক, টিকিট পেয়ে গেলাম, ভালো সিটও পেলাম, খুব এনজয় করতে করতে গেলাম ট্রেনে। ও দেখছি মুখটা একটু গম্ভীর করে রেখেছে। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি কিছু ভাবছো? তুমি কি অফিসিয়াল কোনো ম্যাটার নিয়ে? বলছে সে তো আছেই, তাও আমি চিন্তা করছি কোনো হোটেলে পাবো কিনা। আচ্ছা, তখন peak আগে থেকে তো season। বুকিং করারও এই সিস্টেম হ্যাঁ। কিছু ছিল না। না, পিক সিজন তখন। না, ওর একটা প্লাস পয়েন্ট এই ছিল, ওরা যেহেতু রেগুলার ট্যুরে যেত, কতগুলো হোটেল ওদের একদম বাধা ধরা ছিল, ওরা গেলে ওদেরকে ঠিক ব্যবস্থা করে দিত। সেই ভরসাতেও গেছে, কিন্তু এতটাই ব্যাড লাক। আচ্ছা, এটা আমি বলি, এটা কোনখানকার হোটেল। গ্যাংটকে যাওয়ার সময় জোরথাং বলে একটা জায়গা পড়ে। এবার আমরা জোরথাংয়ে নেমেছি, কারণ ও ওখান থেকে জোরথাংয়ের থেকে একটু এগিয়ে গিয়ে ওর একটা কাজ আছে। সেই জায়গাটার নাম সরি আমি ভুলে গেছি। হ্যাঁ, ওইখানে ওর কাজ ছিল। তো বললো তোমাদেরকে আমি হোটেলে কারণ আমি বরাবরই ভীষণ মানে কি বলবো, দাপুটে। দাপটে, যাকে বলে কি ডাক সাইটে ডাক সাইটে, মহিলা। একদম। এটা খুঁজে পাচ্ছিলাম না, ডাক সাইটে মহিলা। তো ও কোনো ভয় পেত না, ও জানে ঠিক আমি ম্যানেজ করবো সব কিছু। তো হোটেলে কোথাও কোনো হোটেলে আমরা জায়গা পেলাম না। অ্যাট লাস্ট একটা হোটেলে গেলাম, সেখানে গিয়ে আমরা বললাম যে এরকম আমরা কোথাও জায়গা পাচ্ছি না, অন্তত 2 দিনের জন্য যদি করে দিতে পারেন, তারপর তো গ্যাংটক বেরিয়ে যাব। তখন ও বলছে দেখুন, আপনাকে তো আমি চিনি, কিন্তু আমাদের এই হোটেলে একটাই রুম আছে যেটা কিন্তু সবাই বলে হন্টেড। আচ্ছা, ওরা ডিক্লেয়ার করে দিয়েছিল হ্যাঁ, তোমাকে? বলে আমরা আচ্ছা। তালা দিয়ে রাখি, বাকি হোটেলে আমাদের কিচ্ছু হয় না, আচ্ছা। ওই রুমটাতে কেউ থাকতে পারে না। তো আমরা দুজনে একসঙ্গে হো হো করে হেসে উঠেছি। হাসার পরে উনি বলছেন হাসছেন, আপনারা থাকতে পারবেন? তখন আমরা বললাম হ্যাঁ, সব থাকতে পারবো। বললো ঠিক আছে, আমাদের যে ঝাড়ুদার সে খুবই সাহসী, ওকে পাঠাচ্ছি, রুমটা ক্লিন করে আসবে, কিন্তু চাদর টাদর আপনারা পেতে নেবেন। ও তো চাদর পাতার কাজ ও না, মানে ও তো রুম নোংরা কাজ সার্ভিসও করে। কেউ হেল্প করবে না? এতটাই ভয়ঙ্কর? যাবে না। ওরে বাবারে। তা আমি আর ও তো বলা বলে চোখাচোখি করছি আর হাসছি, হ্যাঁ না, ভূত আমাকে দেখে পালাবে, জানো তো। আচ্ছা, তো আরেকটা কথা শ্রেয়া মাঝখানে বলে থাকি, এটা না বললে হবে। আমার জন্মটা এমন না, আমাকে আমাদের যিনি কুলপুরোহিত সেদিন তিনি বলেছিলেন তোর ওপর ভূত, তুকতাক, ব্ল্যাক ম্যাজিক চট করে এফেক্ট হবে না। আমার জন্মটা এমন টাইম। হ্যাঁ, সেটা তো কিছুটা ভাইবসটা পাওয়া যায়। হ্যাঁ, অ্যাজ বিকজ কালী তোমার পুজো- সাথে যখন কথা বলি দেখি তুমি প্রচণ্ড একজন পজিটিভ মাইন্ডেড পার্সন। সত্যি কথা বলতে আমি এতদিন ধরে তো তোমার সাথে পার্সোনালি পরিচিত। তো আমি এই বয়সী অন্যান্য মানুষের সাথে কথা বলতে গিয়ে দেখেছি অনেক কমপ্লিকেটেড, তাদের সাথে অনেক ভেবে চিন্তে কথা বলতে হয়, তাদের সামনে অনেক ভেবে চিন্তে নিজেকে প্রেজেন্ট করতে হয়। কিন্তু তোমার যেটা আমার সব থেকে ভালো লাগে, ইউ আর কমপ্লিট নন জাজমেন্টাল পার্সন। তুমি কখনোই আমাদের বয়সকে বা যে কোনো আরও আমার থেকে ছোট হোক বা বড় হোক, কোনো মেয়েকে
দেখে তুমি জাজ করো না, এবং তাকে তার এজে গিয়ে তুমি বোঝার চেষ্টা করো, তার প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউকে তুমি অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করো। তো এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো এটা আমি খুব বিশ্বাস করি, যে মানুষের অরা এত পজিটিভ হয়, যে মানুষ ভেতর থেকে এত স্ট্রং হয়, ডেফিনেটলি তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো নেগেটিভিটি এমনিতেও ওয়ার্ক করতে পারবে না। আই বিলিভ সো। ওকে, আসলে আমার জন্মটা হচ্ছে কালী পুজো অমাবস্যা রাত্রির 1টা মঙ্গলবার। কাজেই আমার উনিই বলেছিলেন ওর আচ্ছা। ভেতরে একটা এনার্জি আছে, পজিটিভ এনার্জি আছে, ঠিক। কিছু কাজ করবে না, সেটা আমার মাইন্ডে থাকে সবসময়। তাই মানে ঠিক আছে, তোমরা বসো, আমি চাদর টাদর পেতে রেডি করে আমরা ডাকছি। আমি চাদর টাদর পাতলাম, ঝেড়ে ঝুড়ে সব ঠিকঠাক করলাম, করে আমি হঠাৎ তাকিয়ে দেখি আমি সুটকেসটা যেখানে রেখেছিলাম সেইখানে কিন্তু নেই সুটকেসটা। সুটকেসটা এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। তা আমি বললাম ধূরতারি, আমার জার্নি করে এসে মাথাটা খারাপ হয়ে গেছে, রেখেছি এক জায়গায়, খুঁজছি আর এক জায়গায়। যাই হোক, তখন কিন্তু আমার একবারও কিছু মনে হয়নি। তো যাই হোক, ওদেরকে ডাকলাম, ওরা ভিতরে আসলো। তো বললো চা ব্রেকফাস্ট কিছু পাওয়া যাবে? বললো হ্যাঁ হ্যাঁ সব পাওয়া যাবে। তো এসে দরজা নক করছে ওয়েটার। তো আমি বললাম কামিং। বলছে না ভিতরে যাব না, পাহাড়ি ভাষায় বলছে, ভিতরে যাব না, আপনারা নিয়ে নিন। আমি এটা কীরকম, তুমি রুম সার্ভিস দেবে না? বলে আমায় মাফ করবেন, আপনি অন্য রুমে গিয়ে থাকুন, আমি রুম সার্ভিস দেবো। তা আমি ওর হাত থেকে নিয়ে টেবিলের ওপর রাখলাম। আঙ্কেল ব্রেকফাস্ট করলো, আমরা সবাই ব্রেকফাস্ট করলাম। করার পর আঙ্কেল বললো আমি একটু কাজে বেরোচ্ছি, তুমি দরজাটা লক করে নাও, ভিতরে তোমরা একটু রেস্ট করে নাও। তা আমি বললাম যে না, আমাদের রেস্টের দরকার নেই, আমি মিষ্টিকে নিয়ে সামনেই একটা ঝর্ণার মতো আছে, ওটা একটু দেখিয়ে আনি। বলছে তুমি পারবে একা? আমি কেন পারবো না। দরজাটা তালা লাগিয়ে আমরা গেলাম মিষ্টিকে নিয়ে। সে বিশ্বাস করবি না, ওই রুমটাতে ঢোকার পর থেকে শরীরটা ভীষণ ভারী ভারী লাগছে আমার। মানে সেই কমফোর্টটা আমি ফিল করছি না, যেটা যে এন্থু নিয়ে যে নিয়ে আমি এসেছিলাম, কোনখানে যেন গিয়ে একটু মিয়ে গেছি আমি। তো ওটা দেখতে দেখতে না আমার ভাল লাগলো না, মানে একটা অজানা মন খারাপ তখন কাজ করছে, কেমন একটা হ্যাঁ, ভিতরটা হ্যাঁ, করছে, বুঝতে পেরেছি। হাঁচর পাচর করছে একটা। মিষ্টি ওইটুকু মেয়ে আমাকে বলছে মা হোটেলে ফিরে যাবে? আমরা কেন? বলে আমরা না ছপাং করে ঝর্ণায় পড়ে মরে যাবো। মিষ্টি বলছে এটা? হ্যাঁ, এই কী কথা, ঝপাং করে ঝর্ণায় পড়ে মরে যাবে? আমার না মাঝে মাঝে যদি স্ট্যামার করে কিছু মনে করিস না না, তুমি একদম কমফোর্টেবলি কারণ বলো। age হয়েছে তো। আমাদের সব দর্শক বন্ধুরা রয়েছেন এখানে, তারা প্রত্যেকে বুঝতে পারছে। সত্যি কথা বলতে 70 ইয়ার্স ওল্ডে এইরকম কোনো একটা জায়গা থেকে ট্রাভেল করে এসে একটা পডকাস্ট চ্যানেলে বসে গল্প প্রেজেন্ট করা, এটা একটা দুঃসাহসিক ব্যাপার। এটা তুমি যে করতে পারছো, হ্যাটস অফ টু ইউ। ঠিক আছে, তো তুমি একদম কমফর্টেবলি বলো। কোথাও যদি তোমার মনে হয় একটু জল খাওয়ার প্রয়োজনীয়তা আছে, বা তুমি একটুখানি রিল্যাক্স করতে চাও, তো ইউ টেক ইউর টাইম, কোনো প্রবলেম নেই, বলো। তো কতদূর বললাম, হ্যাঁ মিষ্টি আমাকে বলছে ঝপাং করে পড়ে। বললাম না থাকো, যখন ভয় পাচ্ছে বাচ্চা মেয়ে, ও তো কোনো দিন ভয় পায় না, চলো রুমে ফেরোচ্ছে। রুমে যখন তালাটা খুলে ভিতরে ঢুকলাম, বিশ্বাস করবি না, এসিটা অন করলে যেমন আস্তে আস্তে ঠান্ডা হয়, এটা একবারে জক করে একটা ঠান্ডা আওয়াজ ঝোঁকা। আমাদেরকে যেন মনে হলো আমরা ভিজে গেছি, এরকম মনে হলো, এত ঠান্ডা। তো মিষ্টি বলছে উমা শীত করছে। আমরা এখানে এসি হয় না বাবা, এইসব জায়গায় এসিও হয় না, ফ্যানও হয় না, ফ্যানও থাকে না, ফ্যানও থাকে না, তুমি এটা চিন্তা করো না। ও দুটো ক্লাইমেটে, হ্যাঁ তাহলে তো বাইরের ক্লাইমেটটা বরাবর তো ভীষণ চালাক ছিল, বাইরের ক্লাইমেটটা ঠান্ডা হলো না, ভিতরের ক্লাইমেটটা ঠান্ডা হলো। আর না হতেই পারে, সব জিনিসে আর্গিউ করো না, চলো খেয়ে জামা কাপড় ছাড়ো, আমরা একটু বিশ্রাম করে নিই, তারপরে তো লাঞ্চ করব, তারপর বাবা এসে যাবে, তারপর আমরা ঘুরতে যাব। হ্যাঁ ঠিক আছে। দুপুরবেলা শুয়েছি, ভারী বুট পরে হাঁটলে যেরকম আওয়াজ হয়, ওইরকম খাট 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 করে আওয়াজ হচ্ছে। এসে আমাদের দরজাটার সামনে দাঁড়িয়ে গেল আওয়াজটা। দরজায় যে এইটুকু একটা গ্যাপ থাকে না, দরজাটা যখন শেষ হয় এইটুকু একটা গ্যাপ, ওই দিক থেকে আমি দেখছি মনে হচ্ছে বুট পরে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, মানে দরজার বাইরে এটা ফিল করছো? আচ্ছা, কেউ বুট পরে দাঁড়িয়ে মনে আছে, হচ্ছিল কোনো করিডোর অবয়ব দিয়ে কেউ দেখা একটা যাচ্ছে খটখট না। করে হেঁটে আসছে করিডোর থেকে, করিডোর থেকে খটখট, কারণ ওখানে তো সব কাঠের, হেঁটে আসছে। আর ওইটুকু গ্যাপের মধ্যে দিয়ে
ওই নিচের যে ফাঁকটা হ্যাঁ, থাকে সেখান থেকে ঠিক। বুঝতে পারছো যে একদম দরজার আর বাইরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। বুট যেরকম অফিসিয়াল বুট যেগুলো হয় সাধারণত অফিসে ছেলেরা পরে যায়, ওই ধরনের বুট। আমার তো অদম্য সাহস, আমি আস্তে আস্তে উঠলাম, ঝড়াস করে দরজাটা খুলে দিলাম। কেউ নেই, কেউ নেই, মানে কেউ নেই, করিডোরে পর্যন্ত একটা লোক মানে নেই। তুমি যে মোমেন্টে দরজাটা খুলতে যাচ্ছ বা খুলছো তখনও পর্যন্ত তুমি বুটটা দেখতে দেখতে পাচ্ছ, পাচ্ছি, তখনও কিন্তু পর্যন্ত খুলে দেখতে- দেখলে কেউ নেই। কেউ নেই। ওকে। তখন আমি বললাম আমার না ভীমরতি ধরেছে, মনে মনে ভাবছি। দরজাটা বন্ধ করে দিলাম, তবুও মার মন তো, মেয়ের মাথায় একটু জপ টপ করে দিলাম, জপ টপ করে দিয়ে আবার শুয়েছি। কিন্তু তখনও তোমার ভয় লাগেনি তাই তো, মানে ওই ভূত তখনও- টুত এইসব কিছু ভাবছো না? তখনও ভয় লাগেনি, আমি হয়তো হয়তো তাড়াতাড়ি করে কেউ চলে গেছে, আমি অত ভয়। তারপরে হঠাৎ খস 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 খস, এই আওয়াজটা কীরকম জানিস, দেওয়ালে ক্যালেন্ডার টানিয়ে রাখলে হাওয়া দিলে যেরকম আওয়াজ হয়, আচ্ছা, ওই দুললে দুললে ক্যালেন্ডারটা। ওই যে উপরে যে তারের ইয়েটা থাকে, ঠিক, ওটা যখন ঠিক, দেয়ালে ঠিক, দেখবি, ঠিক। দেয়ালে গোল একটা দাগও হয়ে যায়, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। ওই রকম ওই হচ্ছিল। ওই যে নিচের দিকে যে টিনের একটা খুব থিন লাইনিং করা থাকে, হ্যাঁ, সেটা সেটা নিচেও যখন থাকে, দেওয়ালে ওপরেও ঘষা খায়, থাকে। হ্যাঁ রাইট তো রাইট। আমি দেখে না তাকাচ্ছি চারদিকে, দেখছি না সত্যি একটা ক্যালেন্ডার লাগানো, আর অথচ তোমার ঘরে এসিও চলছে না, ইনফ্যাক্ট ফ্যান তো চলছেই না। চলছেই না, জানলাটা খোলা আছে। হয়তো জানলা থেকে হাত, জানলায় কিন্তু আরেকটা বলে রাখি, কোনো গ্রিল বা শিক কিছু নেই, ওই জানলাটা এমনি বন্ধ করে, রাত্রিরে বন্ধ করে, দিনের বেলা খোলা থাকে, কোনো প্রবলেম। নিচে একদম খাদ, মানে খুব সুন্দর দৃশ্য দেখ, মানে জানলাটা খুলে দাঁড়ালে খুব ভালো লাগবে। তো ওরকম ডিস্টারবেন্স হচ্ছে বলে আমি উঠলাম, উঠে ক্যালেন্ডারটা খুললাম, খুলে ওটাকে মুড়ে টেবিলের ওপর রেখে দিলাম, দিয়ে শুয়েছি। পুনরায় ওরকম খস 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 খস। আমি না তখন ভাবছি যে কী রে, তাকালাম ক্যালেন্ডারটা ওখানে ঝুলছে, আবার ঝুলানো। আবার ঝুলানো ওখানে। ও মাই গড। তখনও আমি সেরমভাবে ভয় পাইনি, একটু গা ছমছম করেছে, তখনও আমি সেরমভাবে ভয় পাইনি। আমি কি ভাবলাম জানিস, যে ওটা হয় না অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডে, খুব গভীর ঘুমে যদি কেউ থাকে, তার কানে লাগছে আওয়াজটা, সে ভাবছে আমি খুলে মুড়ে তুলে দিচ্ছি। আমি ভাবলাম আমার সাথে সেটাই হয়েছে, খুলে মুড়ে তুলে দিয়েছি। তাকালাম, তাকিয়ে আমি এবার ওটাকে খুলে ব্যাগে ঢুকিয়ে রাখলাম, আমাদের ব্যাগে। তারপরে একটা সর 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 করে আওয়াজ হচ্ছে, আমি তাকিয়েছি, মানে কী হলো, দেখছি টেবিলের ওপর, যে ডাইনিংয়ের জন্য যে টেবিলটা দেওয়া থাকে, দুটো টেবিল ছিল, একটা ওই সোফার সামনে যে ছোটো সেন্টার টেবিল, আর একটা খাওয়ার জন্য ডাইনিং টেবিল। ওই ডাইনিং টেবিলের ওপর একটা জলের বোতল ছিল, ভর্তি জলের বোতল, কোনো ফ্যান নেই, কোনো হাওয়া নেই, এদিক থেকে এদিকে চলে গেল আস্তে আস্তে সসরা করে। আমি তাকিয়েছি, ভুল দেখছি, বোতলটাকে একবার ধরলাম, ধরে আবার ছেড়ে দিলাম, আবার অপোজিট হইতে, মানে পুরো ক্রস ওয়াইজ ঘুরছে বোতলটা, এরমভাবে যাচ্ছে ফিরে আসছে, আবার এরমভাবে যাচ্ছে, এরমভাবে যাচ্ছে ফিরে আসছে, মানে সেটা কি সোজা হয়ে দাঁড়িয়ে এই বোতলটা? দাঁড়িয়ে। ও মাই গড। আচ্ছা, কোনো শোয়ানো না যে গড়িয়ে গড়িয়ে হচ্ছে, গড়িয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে। আচ্ছা, তখন না শ্রেয়া আমার একটু বুকটা ধরপড় করছে, খুব স্বাভাবিক, হ্যাঁ। ইতিমধ্যে দরজায় নক হয়েছে। তখন আমার এরম অবস্থা, খুলবো কি খুলবো না, তখন হচ্ছে ম্যাডাম ম্যাডাম করে আওয়াজ আসছে। আমি তো লাফ দিয়ে उठे दरजाटा खुलेছি, বলছে लंच। আমি বললাম दे दीजिए अंदर, दे दीजिए, अंदर नहीं जाएगा, आप ले लीजिए, हम और खाना खा के आप बाहर रख दीजिएगा, हम अकेले जाएंगे। बोले बीर बीर করছে, মানা किया था, माने नहीं। তো আমি বললাম দুতারি, তোরা ভয় পা, আমারও তো এই হয় না। তো আমি লাঞ্চটা ভিতরে নিয়ে নিলাম, দুজনে বসে লাঞ্চ খেলাম। মিষ্টি সমানে মাছটা খেতে খেতে বলছে, মা মাছে গন্ধ, ও কিন্তু মাছের পোকা একদম, মা মাছে গন্ধ, আমার না গন্ধটা ভাল লাগছে না। আর না মিষ্টি, তুমি যদি এত জ্বালাতন করো, এখন বাবা বেরিয়ে গেছে, আমি কি খাওয়াবো তোমাকে বলো, বলো তুমি এই গানিয়ে নাও, এই মাছটা আমি খাবো না। তুই বিশ্বাস করবি না, সে আমার মাছটা খেলাম ঠিক ছিল, মিষ্টির মাছটা মুখে দিতে গিয়ে দেখছি রীতিমতো পচা, এবং উপরে গ্রিন গ্রিন একটা লেয়ার এসে গেছে।
একই বাউল থেকে নিয়েছি, কি করে এটা হতে পারে? আমার মাছটা ঠিক, ওর মাছটা ওরকম। তখন ওয়েটারকে আমি ডাকলাম, ডেকে বাউলটা বাইরে নিয়ে গিয়ে দেখালাম, না তোমরা কীরকম খাবার সার্ভ করছো, দেখো তো কী অবস্থা। তখন ওরা বলছে এটা তো হতে পারে না, না হতে পারে না, জানি না, নিয়ে যাও, এক কারি থাকলে এক কারি দিয়ে যাও। তারপরে এক কারি দিয়ে গেল, যাই হোক ওটা ঠিক ছিল। খেয়ে দিয়ে তারপর মিষ্টিকে বললাম, মিষ্টি এবার একটু ঘুমিয়ে নাও, বাবা আসবে 3টের সময়, আমরা তো বেরোবো বেড়াতে, না মা চলো না মা লুডো খেলি। না, একদম না, আর বাবা বেরোলে তো আমাদের ফিরতে একটু রাতই হবে, তোমার ঘুম পেয়ে যাবে, তুমি লুডো খেলতে হবে না, ঘুমাও। ওই জন্য ঘুমিয়েছি। ঘুমাবার পর হঠাৎ আমার মনে হলো কেউ কানের কাছে ফিসফিস করে বলছে, চলে যা, চলে যা। আর ফিমেল না মেল ভয়েস? অনেক পুরুষ কণ্ঠ দেখবি একটু মেয়েলি টাচ থাকে। আচ্ছা, হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে এটা মেয়ে না ছেলে। আচ্ছা, একটু ভারী ভরকম আওয়াজ, অথচ অনেক মেয়েদের আবার হয় এরকম ভারী ভরকম আওয়াজ হয়, মানে অদ্ভুত সাউন্ডটা। চলে যা এখান থেকে। আমি চিৎকার করছি, যাবো না, কি করবি তুই? আর কোনো সারা শব্দ নেই, নিস্তব্ধ। আবার একটু চোখটা রেখেছে, খুব সাহস না, চলে যেতে বলছি, চলে যা, বাচ্চাটাকে বাঁচাতে চাস যদি চলে যা, আমাকে বলছে। ধূপটারি নিকুচি করেছে, আমি জোরে জোরে আদ্যাস্তব পড়তে লেগেছি। মানে তখন তুমি বুঝতে পেরেছো যে কিছু একটা এখানে আছে এবং এটা অপ্রাকৃতিক কিছু। হ্যাঁ, অপ্রাকৃতিক কিছু। তখন আমি আদ্যাস্তব পড়তে শুরু করেছি। ইতিমধ্যে দরজায় নক হয়েছে, আঙ্কেল ফিরে এসছে। তো আঙ্কেলকে আমি এসব বললাম, আঙ্কেল বললো, হে ভগবান, তোমারও এদের আসার পড়ে গেল, তুমি এখানে এখন ভূত দেখছো? না কী করবো, আমি যেটা আমার সঙ্গে হয়েছে আমি সেটা তোমায় এক্সপ্লেন করছি। আরে চলো তো, চলো বাইরে ঘুরে আসবে। তারপরে আঙ্কেলের সঙ্গে বাইরে ঘুরতে গেলাম। বিশ্বাস করি না শ্রেয়া, মিষ্টি বলছে, মা আমার না আনইজি লাগছে, আর আমার শরীরটাও না কেমন একটা ভারী ভারী লাগছে, মনে হচ্ছে যেন আমার সাথে সাথে কেউ ঘুরছে। আচ্ছা, মানে আমি একা নেই, আমার এই ফিল হচ্ছে আমি একা নেই, আমার সাথে কেউ আছে, আমার হাজব্যান্ড আছে, মেয়ে আছে, প্লাস আরও কেউ আছে। যাই হোক, ও পূজা যা দেখার জিনিস দেখিয়ে আনলো আমাদের, দেখিয়ে এনে বললো, তুমি কি বাইরে, আমরা কি বাইরে ডিনার করবো না হোটেলে গিয়ে খাবে? না, হোটেলে গিয়ে খাবো না, ওই খাবার দিয়ে যাবে একবার নিয়ে, যেটা আমাকে বাইরে রেখে আসতে হবে অত আমি পারবো না, টেবিল আমায় মুছতে হবে, এ আবার কেমন হোটেল? তো বলছে ঠিক আছে, 2 দিনের ব্যাপার তো, তারপরে অন্য তো চলেই যাব। তারপরে ফিরে এলাম। ফিরে আসার পরে ওখানে বাইরেই ডিনার করলাম, করে রাত্রিরে শুয়েছি। রাত্রিরে সুভাষ বলছে আমাকে, আমরা না ডাবল বেড পাইনি, 2 আলাদা আলাদা সিঙ্গেল বেড ছিল। তো একটা সিঙ্গেল বেডে আমি মিষ্টিকে নিয়ে শুয়েছিলাম, আর একটা সিঙ্গেল বেডে সুভাষ শুয়েছিল। হ্যাঁ, রাত্রিবেলা হঠাৎ কাকু, কী হচ্ছে, কি ন্যাকামো হচ্ছে যত সব। আর না, কী হয়েছে, তুমি আমার গালে হাত বোলাচ্ছ কেন? না, আমি তো তোমার গালে হাত বোলাইনি, না তো কি, যত সব গাঁজাখুরি কাণ্ড করছে বলে পাশ ফিরে শোলো। শোয়ার পরেই ও আমাকে বলছে, শিগগিরই ওটা আর্টকোয়েক হচ্ছে। দেখছি ওর বেডটা প্লাস আমাদের বেডটা ঝকঝক করে নড়ছে। হ্যাঁ, আর পাহাড়ে তো আর্টকোয়েক তো লেগেই হতেই পারে। ধারাস করে দরজা খুলে আমরা বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে দেখছি করিডোর শুনশান, কোথাও কোনো নড়াচড়ার কোনো একটা তো কিছু প্রমাণ ফেলে যাবে যে এই আর্থকোয়েকটা হয়েছে। ধর একটা কোথাও ফুলদানি রাখা আছে, ওটা উল্টে পড়ে যাবে। গিয়ে দেখছি সব শুনশান। তো আমি আঙ্কেলের মুখের দিকে তাকাচ্ছি, ও আমার মুখের দিকে তাকাচ্ছে। বলো, কী হলো বলো তো কেসটা? মানে কিছু হয়নি, চলো, রাতটা তো কাটাতে হবে, এখন এত রাত্রিরে, তখন প্রায় 1:30-2 বাজে। তারপরে রাত্রে শুয়েছি। তারপরে আমাকে ওখানে না ওয়েদারটা তখন এরম ছিল যে একটা পাতলা রেজাই গায়ে দিতে হচ্ছিল, মানে একদম কিছু ছাড়া শোয়া যাচ্ছিল না। তো আমাকে বলছে, তুমি চুপ করে শুতে পারো না, না কী হয়েছে তোমার প্রবলেম, বারবার আমায় ডাকছো কেন? আমি তো তোমায় ডাকিনি। হ্যাঁ ডাকিনি, কোনোই ধরে টান মারলে বলে ডাকিনি। আমি বলছি, তুমি বিশ্বাস করো আমি তোমায় ডাকিনি। উঠে বসে পড়েছে আঙ্কেল,
আঙ্কেলের হচ্ছে ভয়। আমার থেকে কিন্তু মানে আমার মতো এতটা ডেসপারেট না আঙ্কেল, আঙ্কেল একটু ভীতু। একটুখানি মানে ওই আছে। তারপরে আমি বললাম, শোনো একটা মোমবাতি জ্বালাও তো, শুনেছি আগুনে ওরা আসে না, একটা মোমবাতি জ্বালিয়ে রাখো। তুই বিশ্বাস করবি না শ্রেয়া, 8-10টা কাঠি শেষ হয়ে গেল, মোমবাতিটা জ্বালাতে পারলো না। তখন আমি বললাম, তুমি আর মিষ্টি ঘুমো, আমি আদ্যাস্তব পাঠ করছি। তো আমি আদ্যাস্তব পাঠ করতে লাগলাম। তুই বিশ্বাস করবি না শ্রেয়া, আদ্যাস্তব 4 লাইন বলি, আবার ভুলে যাই, আবার শুরু থেকে শুরু করি। মানে কিছুতেই আমি আদ্যাস্তবটা কন্টিনিউ শেষ করতে করতে পারছো না। পারছি না। ওটা যে শেষ করব সেটা শেষ করতে পারছি না। তখন আমার একটুখানি অদ্ভুত লেগেছে যে আমার ঝরঝরে মুখস্থ আমি কেন শেষ করতে পারছি না। তখন হঠাৎ এইটা মনে করতে করতেই হঠাৎ জানলাটা দাঁড়াম করে খুলে গেল। আমি জানি আমি চিটকিনি দিয়েছি জানলায়, দাঁড়াম করে খুলে গেল। তখন আমি ডেকেছি, আমরা এই সুভাষ ওঠো তো, কী হচ্ছে বলো তো এগুলো, জানলাটা খুলে গেল। বলে ওই যে বলেছিল না ভূত প্রেত ওইসব এসেছে। তাহলে এইসব বলো না, এইসব নিয়ে আর কি করো না, বলো না। তারপরে আমরা জানলায় দেখলাম একটা অবয়ব, এটা পুরুষ মানুষের অবয়ব। আচ্ছা। তো আমরা কে কে ওখানে, আর ওটা এতই উঁচুতে কোনো মানুষ মাটিতে দাঁড়িয়ে ওখানে আসতে পারে না ওই জায়গাটা। কে ওখানে, চলে যা চলে যা। ওটা তুমি আর কাকু দুজনেই দেখেছিলে? দুজনে একসাথে, মিষ্টি কিন্তু ঘুমাচ্ছে, দুজনে একসাথে, চলে যা চলে যা, থাকিস না, ভালো চাস তো চলে যা, অনেকক্ষণ সহ্য করছি, এখানে আমি কাউকে থাকতে দেব না। এতগুলো কথা বলে ফেলছে। আর আমরা না একটা পাথরের মূর্তি বলে, দুজনেই ওই পাথরের মানে মূর্তির ফ্রিজ মতো হয়ে তাকিয়ে আছি, গেছো? হ্যাঁ। হাঁ করে তাকিয়ে আছি। তখন আমি হঠাৎ আমার একটু সম্বিত ফিরেছে। আমি বললাম যে এই শোনো, জানলাটা বন্ধ করো ওঠে। বলছে আমি পারবো না, তুমি করো। না এ আবার কি, বন্ধ করো। যাই হোক, আমিও আদ্দামার নাম করতে করতে গিয়ে জানলাটাকে বন্ধ করে দিলাম, বন্ধ হয়েও গেল। তারপরে আমি বললাম যে শোনো, এখন না আমার মনে হচ্ছে এখানে থাকা উচিত না রাতটা। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখি হুড়ুর করে ধোঁয়া ঢুকছে দরজার নিচ থেকে, পুরো কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ধোঁয়া। তখন ও বলছে এটা ধোঁয়া না গো, এটা ক্লাউড। এখানে এরকম ক্লাউড নিচ দিয়ে পাস করে যখন, এরকম দরজা জানলা সবের মধ্যে দিয়ে ঢুকে আসে, এটা ক্লাউড। আমরা ক্লাউড হলে তো ভিজে হবে। দেখি হাত দিয়ে এ করে গন্ধ শুকছি, পুরো ধোঁয়ার গন্ধ, মানে এটা ক্লাউড নয়। তখন আমি ওকে বললাম আমি আর এখানে থাকবো না। তারপরে আমি ধড়াম করে দরজাটা খুলে বেরিয়ে বাহাদুর বাহাদুর করে ডাকছি। ওদের তো বেটা সবারই বাহাদুর নাম হয়, বাহাদুর বাহাদুর করে ডাকছি। দূরে করিডোরের একদম এন্ডে গিয়ে দাঁড়িয়ে আছে একটা ওই 4 সেলের যে আগেকার দিনে টর্চগুলো হতো, ওরকম একটা টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। क्या हुआ मेम साहब इधर आइए बोली। आलम तुम इधर आओ ना, नहीं जाना है, एक बार चुका है, हम नहीं जाएंगे उधर, आप लोग आइए। তখন আমি গেলাম, गई बोला এরকম এরকম হয়েছে। बोला आप लोगों को माना किया था, वो रूम हॉन्टेड है, आप लोग सुने नहीं, ज़बरदस्ती रह गए वहाँ पे। आप ऐसा कीजिए, सामान वामान सब बाहर ले आइए, आप यही कॉरिडोर में रात गुजार लीजिए, कल एक रूम खाली होगा, आपको उधर शिफ्ट करें। है ना, ठीक আছে। তো এবার আঙ্কেল বলছে জিনিসগুলো ভেতর থেকে আনতে যাবে কে? না তুমি যাবে, আবার কে যাবে? আমি যাব না। আমরা তোমার এত প্রাণের মায়া, মেয়েটা ওখানে ঘুমোচ্ছে, বউ ঢুকবে ওখানে জিনিস আনতে, মেয়েটাকে নিয়ে আসবে, তুমি যাবে না? বলছে না না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের নাম করি, তুমি নিয়ে এসো। চিন্তা কর কীরকম টাইপের মানুষ। তা আমি গিয়ে সবচেয়ে আগে মিষ্টিকে জাগালাম। আমি মনে মনে কিন্তু আত্মস্তব পড়ে যাচ্ছে। মিষ্টিকে জাগিয়ে ইশারা করলাম বাবার কাছে যা। ও ধর্মর করে বলে হ্যাঁ কাকুও বলছিল চলে যা। আমার না বুকটা বিশ্বাস করবি না ধরাস করে চলে। কোন কাকু? একটা কাকু এসেছিল গো এখানে, কোট প্যান্ট টাই পরা একটা কাকু এলো, বললো বাবা তুমি এখান থেকে চলে যাও মা বাবাকে নিয়ে।
এক্ষুনি বললো, আমি এক্ষুনি শুনেছি। তার মানে ওসব কিছু না, তুমি স্বপ্ন দেখেছো, যাও বাইরে যাও। ও বাইরে চলে গেল, আমি আড্ডার সব সেই ট্রলিওয়ালা সুটকেস টানতে অসুবিধা নেই, ওইটা হরহর করে টেনে নিয়ে বাইরে গেলাম। সারা রাত ওখানেই কাটালাম। পরের দিন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এখানে কিসের জন্য, এটা হন্টেড কোনো কারণ হবে, কেউ সুইসাইড করবে, কেউ মার্ডার হবে, তবে না হন্টেড হবে? বলছে দেখুন আমরা ওটা বলতে পারবো না। তখন হচ্ছে বলতে তো আপনাকে হবেই, নাহলে কিন্তু আমি এটা ওপর মহলে গিয়ে করব, যেই হোটেলটা হন্টেড তা সত্ত্বেও ওরা ভাড়া দিচ্ছে। বলছে আমরা কোথায় ভাড়া দিয়েছি, আপনারা তো জোর করে নিলেন, আপনার হোটেলটা তো চালাচ্ছেন, আপনাকে বলতেই হবে কী আছে। তখন বলছে আমি অফিসের নামটা করছি না, অফিসটা কাকু তখন যে অফিসে কাজ করতো ওই অফিসেরই এক ভদ্রলোক পেমেন্ট নিয়ে ফেরত যাচ্ছিলেন, ওদের ক্যাশ পেমেন্ট হতো। তখন তা তো অনলাইনও ছিল না, না, তখন তো এসব ক্যাশ কিছুই পেমেন্টই ছিল না, হতো, ক্যাশ হ্যাঁ। পেমেন্ট হতো, একটা অ্যাটাচিতে ক্যাশ। এবার কোনো লোক সেটাকে লক্ষ্য করেছে, লক্ষ্য করে ওনার পিছু নিয়েছে। নিয়ে আমি বললাম না জানলাটার কোনো রড ছিল না, তো কোনো রকমে ওই পাশে একটা ওই জল পাসের জন্য, বাথরুমের জল পাসের জন্য যে পাইপ থাকে, সেই পাইপ বেয়ে উঠে জানলা টপকে ঘরের মধ্যে এসছে, এসে ওকে মার্ডার করে সমস্ত ক্যাশ নিয়ে চলে গেছিল। এবার যাকে মার্ডার করেছে সে ওই কাকুরি অফিসের লোক, ওই অফিসেই কাজ করতো, আচ্ছা আচ্ছা। ওই অফিসেরই লোক। এবার তার জন্যই বোধহয় আমাদের বিশেষ কিছু ক্ষতি করেনি। হ্যাঁ, হতে পারে, হতে হ্যাঁ, পারে, আর কলিগ আফটার অল। মিষ্টিটাকে দেখে ওই অনেক সময় গুড সোলও তো থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড সোলও থাকে, ব্যাড সোলও থাকে। উনি ওই রুমটা ছেড়ে আর যেতে চান না। মানে ওই রুমটাতে উনি অকুপাইড করে রেখেছেন, বাট অ্যাকচুয়ালি ওটা একটা গুড সোল, যেটা এমনিতে খুব বেশি হার্মফুল নয় বা কারোর কাউকেই বিশেষ কোনো ক্ষতি করেনি। আচ্ছা। কাউকেই ক্ষতি করে না। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কোথা থেকে এসেছিল, কী ব্যাপার। তখন বললো উনি এসছিলেন ইয়ে থেকে, জায়গাটার নামটা কি যেন, বালিয়া থেকে। আচ্ছা বালিয়ায় পোস্টিং ছিলেন উনি, বালিয়া থেকে এসছিলেন, এবং ওনার বউ আছে, এই ছোট্ট একটা মেয়ে আছে, আচ্ছা। যার জন্য মিষ্টির জন্য আমরা মানে সেরকম সাংঘাতিক কোনো কিছু এক্সপিরিয়েন্স করনি তোমরা? শুধু বলছে রুমটা, শুধু ওর একটাই ডিমান্ড রুমটা জাস্ট ছেড়ে নিজের দিতে। প্রেজেন্সটা বুঝিয়ে একটু ভয় দেখিয়ে জাস্ট তোমরা রুমটাকে ভ্যাকেন্ট করে দাও। হ্যাঁ। তারপরে ওরা একটা একদম পাহাড়ের দিকে মুখ করা একটা রুম দিল, বিশাল বড় রুম, সব কিছু ভালো, ওয়েটাররাও আসছে, রুম সার্ভিস দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু আমি আর মিষ্টি ঘুমাতে পারছি না। মানে ওই যে আগের দিনের হ্যাঁ। ট্রমা হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা দেখছি মিষ্টির খুব জ্বর, ধুম জ্বর। কারণ ও আমাকে সমানে বলে যাচ্ছে মা আমি স্বপ্ন দেখিনি, কাকুটা এসেছিল, কাকুটা আমায় বলেছে চলে যা, এই করে। তারপরে তো সুভাষ বলে তো আমার ভালো লাগছে না, তারপর মিষ্টিকে নিয়ে ডক্টরের কাছে গেলাম, ডক্টর ওষুধ দিল, জ্বর আর ছাড়ে না মেয়ের। মানে আর আমাদের দুদিন পরে যেতেই হবে, ও তো ট্যুরিং জব, ওর তো কাজ আছে। তখন ওই হোটেলের একটা ওয়েটার বলল তামাংজির কাছে চলুন, তামাং ওখানে ওই যে ঝাড়ফুঁক করে ওদের পাহাড়িদের, ওনার নাম তামাং, বলছে তামাংজির কাছে চলুন, মেয়েকে একটু ঝাড়িয়ে নিন, আপনারা নিজেদেরকে ঝাড়িয়ে দিন। যতই হোক একটা সোল তো, একটা মৃত ব্যক্তি, সে তো জীবিত না। ও নিয়ে গেল, তুই বিশ্বাস করবি না শ্রেয়া, উনি ঝেড়ে দেওয়ার পঞ্চম মন্ত্রপুত কিছু দিলেন, আর কিছু কিশমিশ দিলেন আমাদের হাতে, মন্ত্র পড়ে ফুঁকে কিশমিশ দিলেন, বললেন কাল সকালবেলা উঠে এটা খালি পেটে খেয়ে নিবি, দেখবি আর কিছু হবে না। তো তোদেরকে খুব বেশি ক্যাপচার করে, মেয়েটাকে বেশি ক্যাপচার করেছিল, ওই যে মেয়ে একটা হয় না, একটা অ্যাফেকশন, রাইট। যেহেতু মেয়েকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে, একটা মেয়েকে নিজের দেখছে, একটা ওইরকম সমবয়স্ক একটা ছোট বাচ্চা মেয়ে আছে, বাচ্চা ওটার প্রতি মেয়ে একটা আলাদা আছে। টান ছিল। তো যাই হোক পরের দিন আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে কিশমিশগুলো খেলাম, খেয়ে জল খেতে বলেছিল, জল খেলাম। তুই বিশ্বাস করবি না শ্রেয়া, বিকেল থেকে একেবারে ফ্রেশ, মিষ্টিরও কোনো জ্বর জারি কিচ্ছু নেই, আমারও কোনো সেই শরীর ভার করা বা কিছু নেই। আমি আঙ্কেলকেও খাইয়ে দিয়েছিলাম, আঙ্কেলও বললো না গো খুব ফ্রেশ লাগছে।
তারপর বললো না আমি তোমাদেরকে আর রেখে যাব না, সঙ্গেই নিয়ে চলে যাব। ওকে, কথা ছিল আমরা থাকবো, আঙ্কেল কাজটা সেরে নেবে। কাজটা সেরে নিয়ে তারপরে আমরা যাব। তো এইটা করে তারপরে আঙ্কেল বললো যে না চলো তোমরা একসঙ্গে চলো। তো আমরা গেলাম। তো ইয়েকে বলেছিলাম যে অ্যাড্রেসটা পাবো, ওই মানে ওই ভদ্রলোকের যিনি মারা গেছেন, হ্যাঁ। তার অ্যাড্রেস বলে কি হিসাবে যাবেন না, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক দূর জল গড়িয়েছে, এসবে যাবেন না, আপনার ছোট মেয়ে আছে, আপনি আর কিছু করবেন না। তো এটা একটা এমন এক্সপিরিয়েন্স হয়েছিল শ্রেয়া, তুই চিন্তা করতে পারিস আমি ক্যালেন্ডার নামিয়ে রেখেছি, তারপরেও দেখছি ক্যালেন্ডার উপরে। একদম দুর্দান্ত, ভীষণ ভীষণ স্পুকি ইনসিডেন্টটা। অ্যাকচুয়ালি অনেক ইনসিডেন্ট হয় যেগুলো কানে শুনলে তো মনে হয় যে আচ্ছা ঠিক আছে, বাট ওই মোমেন্টে যারা ওই সিচুয়েশনটাকে এক্সপিরিয়েন্স করে মানে সেটা ভয়ানক, সেটা ভয়াবহ। ইনফ্যাক্ট এই কদিন আগে আমার কাছে একটা স্টোরি এসেছিল জানো তো, জম্মুতে একটা মেয়ে আমাকে পাঠিয়েছিল যার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ডিফেন্সে আছে। এবার ওর একটা কোনো ট্রেনিং প্রোগ্রামে মেয়েটিও ওই তোমার মতন বায়না ধরে আর কি, যে আমাকেও তোমাকে আজকে সঙ্গে নিতে হবে। ওর হাজব্যান্ড বারবার বলেছিল যে তুমি আমার সাথে যেও না, কারণ তোমাকে কিন্তু রাত্রেবেলা ওখানে নাইটে একা স্টে করতে হবে, কারণ আমাদের কিন্তু একটা এমন প্রোগ্রাম আছে যেখানে আমাকে রাত্রে কিন্তু ট্রেনিং সেন্টারে চলে যেতে হবে, তুমি কিন্তু বাড়িতেই থাকো। কিন্তু সে শুনবে না, বলপূর্বক তার সাথে জয়েন করেছে, সে গেছে জম্মুর ওই হোটেলে। এবার একটা রাত্রে ওই মেয়েটা একা ছিল ওখানে, মানে তার যে কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, আমি অলরেডি এটা আমার চ্যানেলে একবার শেয়ার করেছি, বাট অনেকটা খানিক তোমার সাথে আমি রিলেট করতে পারলাম। ওই মেয়েটারও বলছে হঠাৎ করে দেখছি আমি রুমের ভেতর ঢুকে, ও হিল তরা মানে একটু হাই হিল পরেছিল, ও বলছে আমি ওই জুতোটা খুলে স্যান্ডেলটাকে আমি সাইডে রেখে বেডে শুয়ে পড়েছিলাম, আমি দেখছি কি বাথরুমের ভেতর থেকে কটাকট 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 স্যান্ডেল পরে হাঁটার যে আওয়াজটা হয় মার্বেলের ওপরে, সেরকম একটা শব্দ হচ্ছে। আমি বলছি কী হলো ব্যাপারটা, আমি নিচের দিকে তাকিয়ে দেখছি আমার স্যান্ডেলটা নেই ওই জায়গায়। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি বাথরুমের ভেতর টাক 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 করে কেউ একটা ওই স্যান্ডেলটা পরে হেঁটে যাচ্ছে। বলে শ্রেয়াদি বিশ্বাস করো, আমি উঠলাম খাট থেকে নেমে, আমি যখন দরজাটা খুললাম আমি দেখছি আমার স্যান্ডেলটা একদম ওই কলের তলায়, মানে মুখটাতে যেখানে তোমার দেখবে শ্যাম্পু ট্যাম্পু করলে ওই নলের মুখটাতে যেখানে জল টল জমে টমে থাকে না, ওই জায়গাটাতে স্যান্ডেলটা পড়ে রয়েছে। বলছে বাথরুমে স্যান্ডেলটা গেল কি করে, এবং ওই স্যান্ডেলটা ওই নলের মুখটাতে কি করে ওইখানে গিয়ে আটকে থাকলো, এটা তো একটা অসম্ভব ব্যাপার। তো তারপর বলছে এটা এই ধরনের একটা এক্সপিরিয়েন্স করেছিল যে ট্রলি ব্যাগগুলো, বলছে আমি রেখেছি তো, আমি শুয়ে আছি, আমি পরিষ্কার ঘর 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 করে ট্রলি ব্যাগটা একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে, আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, আমি পুরো ফ্রিজ হয়ে গেছি, আমার এত ভয় লাগছে না, আমি যে উঠে আমি কিছু রিয়্যাক্ট করবো, আর তখন আমার না কোনো ইষ্টদেবতারই নাম মনে পড়ছে না, আমি তখন সব কিছু যেন ভুলে গেছি। এটা হয় যখন মানুষ অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে যায়, তখন এক্স্যাক্টলি সব কিছু, তখন যখন সেই মুহূর্তে কিছু মনে করা যায় না, রাইট। সো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। অ্যাকচুয়ালি অনেকেই যে এই ভূত ট্রুত একেবারে মানে না, বাট সত্যিই যে এত মানুষের এত এক্সপিরিয়েন্স, সব কি হেসে উড়িয়ে দেওয়া যায়? একদমই না। আমি তোকে একটা গল্প বলছি, ছোট গল্প, তুই শুনলে অবাক হয়ে যাবি। 4 বন্ধু ছিল, হ্যাঁ, আর দুজন মেয়ে, মানে 6জন, 2জন মেয়ে বন্ধু, মানে কলেজ লাইফে যেরকম হয় একটা গ্রুপ তৈরি হয়ে যায়, ডিফারেন্ট গ্রুপ, আমাদেরও অনেকগুলো গ্রুপ ছিল কলেজে। তো ওরা বেড়াতে যাবে পিকনিক করবে, আর কাউকে নেব না, আমরা এই 6জনই যাব। এবার ওই যে 4টে ছেলে, তার মধ্যে থেকে একটা ছেলে না ভীষণই সাদাসিধে ছিল, আর ভীষণই ভীতু ছিল, মারপিট দেখলে পালিয়ে আসতো, ভূতের গল্প শুনে বলতো না না থাক থাক বলিস না, এরকম। তো ওরা প্ল্যান করেছে ওকে ভয় দেখাবে, বুঝলি তো। তো ওরা কি করেছে, টেপ করেছে, তখন কিন্তু টেপ রেকর্ডার বেশ বড় ছিল, টেপ করেছে, কান্নার আওয়াজ, হালকা হাসির আওয়াজ, হ্যাঁ, তারপরে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভূতের সিনেমাগুলোতে হয় ওই রকম নানা রকম মিউজিক ফিট করে ওই গার্ডেনে একটা জায়গায় লুকিয়ে রেখেছে। আর আরেকটা ছেলে কি করেছে, নিজেকে আপাদমস্তক উপরে না একটা তক্তার মতো রেখে আপাদমস্তক চাদর দিয়ে ঢেকেছে, তার উপর একটা হাঁড়িকে মুখের মতো বড় বড় চোখ, যেমনি আমরা বাড়ি টাড়ি দেখবি বানালে অনেকে ওইরকম হাঁড়িটা নিয়ে রাখে, ওই হাঁড়িকে মাথার উপর বসিয়েছে, আর হাতে একটা তলোয়ার নিয়েছে, ফলস তলোয়ার নিয়ে ওই মিউজিকগুলোর সাথে
ওই ছেলেটা আপন মনে বসে বসে গান গাইছিল, অদ্ভুত গান গায়। তখন ও আস্তে করে সামনে এসে এমনি করে ঝুঁকে এসে বলছে, কিরে গান করছিস, কর কর। বলছে ছেলেটা ওরে বাবা গো মা গো বলে ওখানেই সেন্সলেস হয়ে আকস্মিক গেছে, একটা ওরকম দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। সেন্সলেস হয়ে গেছে। তারপরে এইখানেই মোড়টা আসছে, বন্ধুরা সব ছুটে এসছে, ভয় পেয়ে গেছে তো, ভয় পেয়ে গিয়ে ছুটে এসছেই সর্বনাশ, ওর যদি কিছু হয়ে যায় আমরা তো বিপদে পড়ে যাব। তাড়াতাড়ি করে জল টল দিয়ে জ্ঞান করেছে, জ্ঞান লাস্টে যে কথাটা বলবো তোর গায়ে কাটা দিয়ে যাবে, জ্ঞান ট্যান করেছে, করে বলছে এই দেখ টেপে কটার আমরা লুকিয়ে রেখেছিলাম এখানে, এই দেখ এইটা করে হাড়ি বসিয়ে তোকে ভয় দেখিয়েছে, এটা কোনো ভূত না, আমরাই, তুই ভয় পাস না, তুই সোজা হ। বলে তোরা করিস নি? বলছে না। তাহলে ওইটাকে দেখে একটা লোক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মুন্ডু নেই, ঝরঝর করে রক্ত পড়ছে। আরে বাপরে, মানে সেটা কি তখন সবাই দেখেছে? সবাই দেখেছে, দেখে সবাই সেন্সলেস। কাজে ভূত নিয়ে ইয়ার্কি করা না না, এটা আমি একেবারেই উচিত একদম না। মানি। ভূত নিয়ে এই ইয়ার্কি মারার ব্যাপারটাতে আমিও ভীষণ রকমভাবে মানে অনুচিতি মনে করি। তার কারণ আমার কাছে একটা ঘটনা আসে, একটা প্ল্যানচেটের ঘটনা, জানো তো? প্ল্যানচেটের ঘটনাটা এরকম ছিল যে ওরাও মেসে 4টে বন্ধু একটা রুমের মধ্যে থাকতো। ওরা না খেলার ছলে, ওদের কোনো প্রপার ইকুইপমেন্ট ছিল না, বা ওরা কিন্তু জানে না যে এক্স্যাক্ট কী প্রসিডিওরে প্ল্যানচেট করতে হয়। বাট ওরা যেটা করতো কি, ওরা ছাদে মাঝে মাঝে আড্ডা মারতে বসতো, মাঝখানে একটা ক্যান্ডেল জ্বালতো, আর তারপরে কি করতো, সবাই সবার মতন হাতটাকে শক্ত করে ধরে ওই ইয়ার্কি মারতে মারতে মজা করতে করতে রোজ বলতো, কেউ কি এখানে আছে, চলে এসো, তোমার সাথে একটু আড্ডা মারা যাক, মানে একদম ক্যাজুয়ালি এই সমস্ত উল্টো পাল্টা বলতে থাকতো। এটা ওদের একটা নেশার মতো দাঁড়িয়ে গেছিলো। একটা জিনিস জানবে, যখনই তুমি একটা কোনো জায়গাতে ক্যান্ডেল জ্বালছো বা কোনো জায়গায় নতুন একটা আলোর সংযোজন হচ্ছে, এটা কিন্তু একটা সোর্স অফ এনার্জি। সেখানে কিন্তু তোমার কিছুটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। আমরা হয়তো সব কিছু খুব ক্যাজুয়ালি নিয়ে নিই, কিন্তু এই যে হঠাৎ করে আমার কোন কথাটা কোথায় লেগে যাবে আমরা ধরতেও পারি না। এরকম ওরা রেগুলার করতো, ওরা কিন্তু একদম ক্যাজুয়ালি খেলার ছলে করতো এবং কোনো প্রসিডিওর না মেনটেন করেই করতো। জাস্ট এই কেউ কি আছো এখানে, চলে এসো, চলো এসো আড্ডা মারি তোমাদের সাথে একটু, এরকম করতো। তো এই করতে করতে হঠাৎ করে দেখা গেল ওই যে 4জন রুমমেট ছিল তার মধ্যে যে ছেলেটি এইসব একটু বেশি করতো, সেই ছেলেটা হঠাৎ করে অফিস যাওয়া ছেড়ে দিয়েছে। সে খাওয়া দাওয়া বন্ধ করে রীতিমতো নিজেকে একটা ঘরে লক করে নিচ্ছে। আগের মতো লাইভলিনেসটা তার মধ্যে আর নেই, কারোর সাথে ঠিকঠাক করে ইন্টারাক্ট করছে না। আর একটা অদ্ভুত মজার ব্যাপার, তার খাটের তলা থেকে হঠাৎ একদিন রাত্রেবেলা শুনছে কুই 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 করে করে একটা মানে ছোট্ট পেপি, মানে পাপি ডাকলে যেরকম আওয়াজ হয় না, ওরকম কুই 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 শব্দ হচ্ছে। তো ও তো ভেতরে, সবাই এবার খুঁজছে কোথায়, প্রথম 2-3 দিন খুঁজে পাচ্ছে না, কিন্তু সারা ঘর থেকে কোথাও থেকে মনে হচ্ছে একটা ছোট্ট কুকুরের বাচ্চা যেন ওরকম কুই 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 করে ডাকছে। তো এরকম খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ করে দেখছে ওর খাটের তলা থেকে ওই বাচ্চাটা বেরোচ্ছে। আবার একদিন ও ঘরে ছিল না, একজন ঘরে ঢুকে হঠাৎ করে দেখছে যে ওর খাটের ওপরে, ও হয়তো কোথাও বেরিয়েছিল ছেলেটি, দেখছে ওই রকম একটা পাপ্পি বসে আছে। তো যাই হোক, এখানে আরও কিছু সেভারাল ইনসিডেন্টস আছে, এটাও আমার শেয়ার্ড গল্প বলে আমি আর রিপিট করছি না। এটা পরে যদি কেউ ইন্টারেস্টেড থাকে আমি লিঙ্কটা শেয়ার করে দিতে পারি। এনিওয়েজ, তো এরকম চলতে থাকে। ফাইনালি ছেলেটা আস্তে আস্তে রীতিমতো সেই উন্মাদনার একটা পর্যায়ে পৌঁছে যায় এবং পরে একজন ফকির বাবাকে আনা হয়েছিল, যিনি বলেছিলেন যে ওরা এরকম প্রত্যেক দিন ছেলে খেলার মতন করে এই ব্যাপারটা করতো। তো এখানে না আমরা বুঝতে হয়তো পারি না, আমরা ফিল করতে পারি না, আমাদের চারপাশে অনেক এনার্জি আছে অ্যাক্টিভ, কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ। এবার এই যে ও খেলার ছলে ডাক দিচ্ছে, এসো কে আছো এসো, এটা কখন কে পার্সোনালি নিয়ে নেবে তুমি ধরতেও পারবে না। তো ওরকমই কেউ একজন ওর ডাকে সাড়া দিয়ে দিয়েছে এবং ওকে পুরো ক্যাপচার করেছে। এবার যেহেতু উনি ফকির বাবা এসেছিল, আমরা জানি মুসলিম কমিউনিটিতে ওরা খুব কিন্তু আমাদের মতো সোলে বিশ্বাসী না, ওরা জিন বিশ্বাস করে। তাই উনি যখন ব্যাখ্যা করেছিলেন, উনি বলেছিলেন যে এটা একটা জিন ছিল, কিন্তু এটা যদি ধরো কোনো বাঙালি মানে হিন্দু তান্ত্রিক আসতো, তো সে হয়তো বলতো এটা একটা সোল ছিল আর কি। তো ছেলেটা এরকম আস্তে আস্তে পুরো রীতিমতো উন্মাদ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ছেলেটি কিন্তু মারা যায়। তো আমিও এটা ভীষণভাবে মানি যে আননোয়িংলি কোনো প্রসিডিওর না জেনে খেলার ছলে কোনো নেগেটিভ এনার্জিকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা, কিংবা এই যেখানে সেখানে স্পেট করা, কিংবা ওয়াশরুম না দেখে যেখানে সেখানে টয়লেট করা, এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করা ভালো। এটা নিজের সেফটির জন্য, এটা অবশ্যই উচিত। আমি ভূত মানতে বলছি না বা কিছু, এটা আমাদের পরিবেশ তো পরিচ্ছন্ন রাখাই যায়, সেটুকু তো করাই যায়, বাট তার সাথে সাথে কোথাও গিয়ে এগুলো এফেক্ট করে অনেক সময়, এনার্জি থাকে আমাদের চারপাশে, আই বিলিভ সো। তোর নিশ্চয়ই মনে আছে, তোকে একটা ঘটনা বলেছিলাম প্ল্যানচেটের,
যখন আমি লখনৌ থাকতাম তখন হ্যাঁ, রবীন্দ্রপল্লীর পাড়ায় রাইট রাইট একটা এরকম ঘটনা ঘটেছিল যে ভদ্রমহিলার হাজবেন্ড নেভিতে কাজ করতো, ওখানে সিভিয়ার জন্ডিসে মারা যায় এবং ওর বডিও পায়নি, এত ব্যাড টাইপ অফ জন্ডিস হয়েছিল, ওরা বডি দেয়নি, ওখানেই দাহ করে দিয়েছিল। সেই থেকে একটু মেন্টাল প্রেশার হয়ে ও প্ল্যানচেট শুরু করেছিল পাড়ায়, মানে ওর রুমে। তাতে পুরো পাড়াতে স্পিরিট ভরে গেছিল, মানে 3 জন প্রেগনেন্ট মহিলা ছিল, তাদের বাঁচানো মুশকিল হয়ে গেছিল, এরকম অবস্থা হয়েছিল। লাস্টে ওনাকে কি খেসারত দিতে হয় জানিস? ওনার ছোটো মেয়ে মারা যায় এবং পাড়ার লোকেরা গন্ধ পেয়ে ওকে নক করে, কাউকে দরজা খুলতো না, মানে মেয়েটি যে মারা গেছে তারপরেও দরজা খোলে দরজা খুললো না। তারপরে পুলিশে খবর দেওয়া হলো, পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলো, দেখলো মেয়ের ডেড বডি পড়ে আছে, তার মধ্যে কী সব তেল মাখাচ্ছে। ওর ধারণা মেয়ে বেঁচে যাবে, ওর ধারণা ছিল ওর হাজবেন্ড আবার ফিরে আসবে। এই সব করতে গিয়ে পুরো পাড়াতেই এমন একটা স্পিরিটের উৎপাত শুরু হয়ে গেছিল। হ্যাঁ, আমার মনে আর আমরা কি দেখেছি ঘরে ঢুকে একটা কুশাসন, যেটা জেনারেলি আমাদের হিন্দুদের বাবা মা মারা গেলে যেটা পেতে সন্তানরা বসে, ছেলেরা, সেরকম একটা কুশাসন, একটা মরার খুলি, 2টো মরার হাড়, এখান থেকে এখানের হাড় দুটো এরকম ক্রস করে রাখা, 2টো হাড়, কড়ির মালা, রুদ্রাক্ষর মালা, আর একটা এত বড় বড় কী পাথর, ওটা আমরা জানি না, এত বড় বড় লাল লাল গোল গোল পুঁতির মতো, সেই মালা সব ওখানে রাখা রয়েছে। বীভৎস গন্ধ, একটা ডেড বডির থেকে কীরকম গন্ধ বেরোতে পারে। তারপরে তো জোর করে পাড়ার লোকেরা করে পুলিশ করে দাহ করা হয় মেয়েটিকে, এবং ওনাকে ফোর্সফুলি বাড়িটা বিক্রি করাটায় পাড়ার লোকেরা বলেছে, তোমরা বাড়িটা বিক্রি করে দাও, এটা ডিমোলিশ করে বাড়ি হবে। অ্যাকচুয়ালি একটা জিনিস বলি আন্টি, যে আমরা তো তথাকথিতভাবে বলি আমরা একটা প্রোগ্রেসিভ ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, কিন্তু আজকাল দেখবে মানুষ প্রচণ্ড কুসংস্কার প্রবণতাটা মানুষের মধ্যে বেড়েছে। এখন দেখো চারিদিকে কত রমরমা এই তান্ত্রিক বাবাজি মাতাজিদের কত চেম্বার অ্যান্ড অল, ঠিক আছে। যদি আমরা ধরে নিই যে আমাদের যারা আগের জেনারেশনের মানুষ, আমরা তাদেরকে বলি আউটডেটেড, তাই না? কিন্তু তুমি দেখবে আগেকার দিনে গ্রামের দিকে যারা এইরকম ঘরের মধ্যে এই সমস্ত প্র্যাকটিস করতো বা কিছু, তাদেরকে কিন্তু সেই এক ঘরে করে দেওয়া হতো। এই সমস্ত তন্ত্রমন্ত্র ঘরের মধ্যে করলে ডাইনি বলে এরকম বহু কেস আছে, তাদেরকে দেওয়া হয়েছে, যদিও সেটা অনুচিত, বা অনেক ক্ষেত্রে এটার মিসইউজও করা হয়েছে। অনেক ভালো সুস্থ মানুষকেও এরকম ডাইনি সন্দেহে পরবর্তীতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রথাটা অবশ্যই ঠিক নয়, কিন্তু তাকে এক ঘরে করে দেওয়া হতো। এমনকি তুমি বড় বড় জমিদারদের বাড়িতে বা রাজরাজাদারদের বাড়িতে কখনো দেখবে না কোনো গুণিনের প্রবেশ ছিল, তাদের নিষিদ্ধ ছিল। কোনো প্রয়োজনীয়তা হলে তাদেরকে ডেকে পাঠালে তবে পরে তারা আসতে পারতো, না হলে তাদেরকে প্রবেশই করতে দিত না। কিন্তু এখন এদের একদম রমরমা ব্যবসা বেড়ে গেছে। এখন মানুষ এত মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কথায় কথায় সেই মানে ঘরের একটা নুনের ডিব্বা উল্টে গেলেও তারা দৌড়চ্ছে মাতাজির কাছে। এবং শুধু তাই নয়, আগে গুন্তুক যারা করতো কি, খুব স্বল্প মূল্যে বা একটু চাল ডাল দান ধ্যান দিলেই তারা কাজটা করে দিত। এখন মানুষ লাখ লাখ টাকা তাদের পেছনে ঢালছে, শুধু তাদের মনে হচ্ছে তাদের সর্ব সমস্যার একটাই সমাধান হতে পারে। কেউ ডেস্টিনিতে বিলিভ করে না, কেউ নিয়তি মানতে চায় না, শুধু মনে হয় বাবাজির কাছে যাব, লাখ টাকা খরচা করব, আমি সব সমস্যার উত্তর শোন, এদের মধ্যে কি হয় জানিস, এদের মধ্যে একদম মনের জোর থাকে না। একদমই তাই। তুই আমার তারা মানসিকভাবে অ্যাকচুয়ালি তুমি ভেতর থেকে ভীত না হলে, তোমাকে ভেঙে না দিতে পারলে এত সহজে তোমার কষ্টের টাকা তো এইভাবে ছিনিয়ে নেওয়া যায় না, না? তো আমি এটা তীব্র বিরোধিতা করি। যদিও আমার অবস্থাই ভাবনা, আমার মেয়ের চোখের এরকম অবস্থা হলো, একদম ইপসিতা বেশ কিছুদিন চোখ নিয়ে আমি এরকম অসুস্থ। আজকে আমার প্রেশার কত জানিস? 200/100। আমি বসে গল্প বলছি। সেটাই তো, তুমি যে কতটা অসুস্থ। এবং আমি মানে কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। ইনফ্যাক্ট যে তুমি এতটা অসুস্থতা নিয়েও, প্রেশার কমে যাবে। আমি এসছি বলে আমার প্রেশার একদম, আমি শুধু তোমার একটু যাতে ভালো লাগে, তুমি এসে প্রত্যেকের সাথে তোমার নিজের একটু ফিলিংস, একটু গল্প তুমি শেয়ার করো। আমার শুধু তোমার ভালো লাগাটাকে প্রায়োরিটাইজ করা, ঠিক আছে? ধরো গল্প তো হয়তো অনেকেই আসবে বলবে, কিন্তু তোমার প্রেজেন্সটা ইট মিনস আ লট টু মি। এটার জন্যই আজকে তোমাকে আমি অ্যাজ আ গেস্ট এখানে নিয়ে এসেছি। তো আমি দেখলাম যে তোমরা আমাদের আগের জেনারেশনের মানুষ হয়েও কত মডার্ন, কত আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে তোমরা গেছো লাইফে, কিন্তু কখনো তোমাদের মনে হয়নি যে আমরা অ্যাস্ট্রোলজারের দরবারে দৌড়ে যাই বা সেখানে গিয়ে লাখ লাখ টাকা খরচা করি। তো এটাকেই কি বলে না দেখ, অ্যাস্ট্রোলজি তো ডেফিনেটলি আছে, কিন্তু সেটা যে হচ্ছে প্রপার
ইউজ কেউ করে না, প্রপার ইউজ করে না। এখন এটা একটা বিজনেসে দাঁড়িয়ে গেছে। ইপসিতা নিজে এত ভালো হাত দেখে, ইপসিতা নিজে কেন চাকরি করতে চায় না, বলে মা আমার হাতে রয়েছে বিজনেস, আচ্ছা, ওই আমি জন্য চাকরিতে বিজনেস গিয়ে করে। কী করবো, এরকম। তো এরকম ধরনের আমি নেক্সট এপিসোডে তোদেরকে কতগুলো মজার মজার গল্প বলবো। সব অনেকগুলো মজার মজার ঘটনা আছে, যেটা মানে ইচ্ছাকৃত ঘটনা হয়নি কিন্তু ঘটে গেছে। আচ্ছা, যেমন তার মধ্যে একটা চোরের গল্প আছে, একটা মানে বাড়ির লোককে চোর বলে সাব্যস্ত করা একটা গল্প আছে। আরে সে বেচারা ওকে হাউ মাউ করে উঠেছে, ছি, ছি, ছি। আমি তাকে ধরে বেদম প্রহার করেছিলাম। এই বাবা। সে আমার মেজো দেওর ছিল। আচ্ছা, তো এইরকম ছোটখাটো অনেক গল্প একদম আছে। নিশ্চয়ই। শুধু যে হরর জোনে আমরা গল্প বলবো তা নয়, এই চ্যানেলে আমরা যে যার যেরকম ইচ্ছা দৈবিক, ভৌতিক বা বাস্তবমুখী যে কোনো ধরনের এক্সপিরিয়েন্সই শেয়ার করতে পারেন। তো তোমার যেটা নিজের ভালো লাগবে, তোমার কাছ থেকে গল্প শুনতে পাওয়াটা, এই যে ঠাম্মা দিদাদের অ্যাটাচমেন্ট পাওয়াটা, এটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। সো ডাজন্ট ম্যাটার যে তুমি কি বলবে, তুমি যেটাই বলবে সারা খোপে। সত্যি কথা, তুমি যে এসেছো আমার জন্য, আমি ধন্য পুরো। এসে তোর জন্য একটা ছোট্ট গিফট আছে। গিফট এই প্যাম্পার করে করে তো তোমরা না না আমাকে ওরকম পুরো। হয়, একটা ছোট্ট গিফট, এমন কিছু না। ও মাই গড, এর মধ্যে আমার দাদু ভাই দিদি ভাইয়ের জন্য একটু আছে। প্রচুর জিনিসপত্র আছে যেগুলো র্যাপ করা আছে, সেটা তো বুঝতে পারছি না কি, বা সব থেকে ফেভারিট যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এগুলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস, আই লাভ ইট। আমি প্রচণ্ড নিজে ফুডি মানুষ, খেতে ভালোবাসি, আর চকলেটস তো আমার অল টাইম ফেভারিট। সো আই এম ভেরি ভেরি মাচ আর থ্যাঙ্কফুল। ওই লাড্ডুটা কিন্তু তোমার না, লাড্ডুটা শুভেন্দুর। আচ্ছা বাবা, এটা ফুল ফ্যামিলি প্যাকেজ আছে এখানে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান, আই এম রিয়েলি ব্লেসড। ওকে, সো তোমাকে দেখে আমার মনে হয় আমার ওই ক্যামেরার ওপারে যে আরও দিদুন ঠাম্মারা আছে, তাদেরও একটু মনে হচ্ছে যে এই নাতনিটার সাথে আসাই যায় আর একটুখানি গল্প আড্ডা মারাই যায়। একদম তাই না? একদম, তারা যদি একটু সাহস করে বেরিয়ে পড়েন না, একদম অনেকের ভেতরে অনেক ট্যালেন্ট আছে শ্রেয়া, কিন্তু ঠিক। তারা সেগুলোকে এক্সপোজ করতে জানেন না। একদমই তাই। আজকে যার যদি জন্য- তোমাদের সময় ইউটিউব প্ল্যাটফর্মটা থাকতো, তাহলে এটা খুবই সত্যি কথা, আমি গেস্টের জায়গায় থাকতাম, তুমি আমার জায়গায় থাকতে ডেফিনেটলি। কারণ ইউ আর মানে এক্সেলেন্ট, ইউ আর ভেরি ভেরি গুড স্টোরি টেলার। কিন্তু সমস্যা হচ্ছে তখন এত তোমাদের প্ল্যাটফর্ম ছিল না, তোমাদের কিছু করার মানে তোমাদের ভেতর ট্যালেন্ট অসীম থাকলেও কিন্তু প্ল্যাটফর্ম কোথায় ছিল যে তোমরা সেই জায়গাটাকে এক্সপোজ করবে। পেলেও তো আমি বললাম না, আমি টিভিতে নাচ করলাম, হ্যাঁ, সঙ্গে সঙ্গে অবজেকশন হয়ে গেল, Objection, বাড়ির বউরা একদম, টিভিতে নাচে না। একদম অনেক বাধা বিপত্তিও হ্যাঁ। তোমাদের কাটিয়ে আর উঠতে আমার এই হয়েছে। যে বৌদি ঠিক। এসছেন আমার সঙ্গে, আজকে আমাকে নিয়ে এসছেন, ওই বৌদি ভীষণ ভালো ডান্সার। আচ্ছা আচ্ছা, ওকে, ফিগারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছিস এখনো একদম ফিগারটা একদম একদম, রয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক। তো ওকে, আমি বলবো আমার তরফ থেকে অনুরোধ, যারা আমাদের সমসাময়িক এজের, তারা বেরিয়ে আসুন, একদম নিজেকে প্রকাশ করুন। ওই বাড়িতে বসে থেকে খালি ঘন্টা নাড়লেও কিছু হবে না, আর পিএনপিসি করলেও কিছু হবে না। আপনারা বেরিয়ে আসুন, পারফেক্ট। বেরিয়ে আসুন প্লিজ, আমার অনুরোধ, আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা বেরিয়ে আসুন, বাচ্চাদের সঙ্গে মিশুন। একদম গ্রেট বাচ্চাদের মোটিভেশন। সঙ্গে এত ভালো কাটানো যায়। আমি অন্তত এক্সপিরিয়েন্স করেছি যে আমার ছোট ছোট বন্ধুরা আমার ভীষণ প্রিয়। সো সুইট অফ ইউ। আচ্ছা আন্টি, একটা কথা বলো তো, তুমি তো এত বছর আমাকে অ্যাজ আ স্টোরি টেলার দেখেছো, অ্যাজ আ হোস্ট আমি কেমন লাগলাম? ভীষণ ভালো। আমি জানতাম, আমি যেটা ইমাজিন করেছিলাম সেরকমই দেখলাম। আর তোর মধ্যে না এমন একটা জিনিস আছে, তুই সব এজের মানুষের সঙ্গে সেই লেভেলে রয়ে যাস, যে জিনিসটা আমাকে খুব শান্তি দেয়। থ্যাংক ইউ, থ্যাংক আমার ইউ। ভীষণ ভালো লাগে তোর কথাবার্তা, সব কিছু, গুরুজনদের সঙ্গে কথা বলার জন্য যেটুকু রেসপেক্ট দেওয়া। হ্যাঁ, আর রেগে গেলে তো তুই আমার মেয়েই হয়ে যাস। হ্যাঁ, একটু রাগটা বেশি আমার, সেটা সবাই বলে, কিন্তু আমি চট করে রাগি না। তবে একটা আমি সিক্রেট বলছি, পাড়ার কত ছেলে যে আমার কাছে মার খেয়েছে তুই চিন্তা করতে পারবি না। কেন? মেরে পাঠ করে দিচ্ছে, আমাকে কিছু বললেই আমি মেরে আচ্ছা, দিই। মানে তুমিও আমার ডান প্রথমেই পিটেই হাত ছিলে তো? উঠে হ্যাঁ যেত। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো সেটা তখনকার দিনে আমার জ্যাঠামশাই জুডো করাতে ঠেকাতেন, তো শিখতে তো পারিনি কোনোদিন, দেখে দেখে যেটুকু কায়দাগুলো ওইগুলো অ্যাপ্লাই করতাম ছিল। আরে বাপ রে বাপ, তাহলে তো তোমাকেও সবাই ভয় পেত, শুধু আমাকে নয়, তোমাকেও সবাই ভয় পেত। ভীষণ, বা এখনো স্টিল নাও আমার বন্ধুরা, ছেলে বন্ধুরা যারা আছে, মানে ধর ক্লাসমেট বা পাড়ার বন্ধুরা, ওরাও এখনো কোনো কথা বলতে গেলে তিনবার চিন্তা করে কথা বলে।
বলে কোন কথাতে ভস করে রেগে যাবে তার ঠিক নেই। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ ফর কামিং। একটা ভীষণ সুন্দর সময় আমি তোমার সাথে কাটালাম এবং অবশ্যই কিন্তু আবার আমার স্টুডিওতে তোমাকে চাই। আরও নিত্য নতুন, তোমার কাছে আমি জানি তোমার ঝুলিতে প্রচুর গল্প আছে, কি ভৌতিক, কি হাস্য, কি মজার। তো তুমি যেরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও তুমি করতে পারো, কিন্তু তুমি কিন্তু আবার আসছো আমার স্টুডিওতে। আর আমার ক্যামেরার ওপাশে যে দর্শক বন্ধুরা আছেন তাদের প্রত্যেককেই বলবো যে কোনো দ্বিধাবোধ না করে ঠাম্মা, দিদুন, দাদু, এমনকি ছোট বাচ্চারা, তোমরাও যদি তোমাদের স্কুলেরও কোনো ইনসিডেন্ট আন্টির সাথে শেয়ার করতে চাও, একদম নির্দ্বিধায় পপড আপ নম্বরে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কল করো আর চলে এসো আমার স্টুডিওতে। ওকে, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ থ্যাংক ইউ ভালো ফর লাগলো, এভরিথিং, শ্রেয়া। থ্যাংক ইউ আমি ফর নিশ্চয়ই- অ্যান্ড আবার ওটা কবে gift দেখা কি হচ্ছে? সামান্য একটা ইয়ে, হ্যাঁ, তাহলে আবার কবে দেখা হচ্ছে? খুব তাড়াতাড়ি তো? খুব তাড়াতাড়ি আবার একদম দেখা হবে। একদম, আমরা কিন্তু হ্যাঁ। বারে বারে তোমাকে চাই, ঠিক হ্যাঁ, আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। ওকে, আরো অনেক মজার ঘটনা আছে, ভূতের ঘটনা আছে, বেশ, বলবো। তাহলে আজকের মতো এপিসোড এখানেই শেষ করলাম। হ্যাঁ, ঠিক থ্যাংক আছে। ইউ।